আচ্ছা দেখ, অল্টারনেটিং কারেন্ট আগের দিনে আমরা ডিসকাস করেছিলাম যতটা পর্যন্ত, সেখানে তড়িৎচালক বল অর্থাৎ ইএমএফএস ইকুয়েশন আমরা করেছিলাম। E = E0 sin ওমেগা টি, I = I0 sin ওমেগা টি, মানে তড়িৎচালক বল অর্থাৎ ইএমএফ এর ভ্যালু ম্যাগনিটিউড আর ডিরেকশন কন্টিনিউয়াসলি টাইমের রেসপেক্টে এইরকম গ্রাফ অনুযায়ী চেঞ্জ হচ্ছিল, লেখচিত্র অনুযায়ী পরিবর্তন হচ্ছিল, এবং আয়ের ক্ষেত্রেও সেম। আয়ের ক্ষেত্রেও টাইমের রেসপেক্টে আয়েরও একই রকমভাবে পরিবর্তনটা একই রকম ছিল। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি ছিল বলতো? ডিফারেন্স কি ছিল? একটু কম বলতে কি, মানে এখানে যে পিক ভ্যালুটা, এই পিক ভ্যালুটা আর এই পিক ভ্যালুটার মধ্যে ডিফারেন্স আছে, কারণ এটা E0 আর এটা I0, আর I0 এর ভ্যালুটা হচ্ছে E0 ডিভাইডেড বাই R। তাহলে হ্যাঁ, তো এখানে I0 হচ্ছে E0 ডিভাইডেড বাই R। জেনারেলি R এর ভ্যালুটা যদি 1 এর থেকে বেশি হয়, তাহলে দেখতেই পাচ্ছিস ডিনোমিনেটরটা যদি 1 এর থেকে বেশি হয় হরটা, তাহলে E0 ডিভাইডেড বাই Rটা একটু কম হবে, I0 এর ভ্যালুটা একটু কম হবে। আর কি ডিফারেন্স বলতো? বা সিমিলারিটি কি আছে? সিমিলারিটি একটা আছে, কি সিমিলারিটি বলতো? আচ্ছা, এটা তো ডিসিমিলারিটি। এখানে E0 ভ্যালু, এখানে I0 ভ্যালু, অর্থাৎ পিক ভ্যালুগুলো, শীর্ষ মান যেগুলো বলছি আমি, এই শীর্ষ মানগুলো ডিফারেন্স। সিমিলারিটি কি আছে? কোন কোন মানে 0 হচ্ছে, মানে কোন টি এর ভ্যালুর জন্য 0 হচ্ছে, তাই তো? তার মানে হচ্ছে ওমেগা গুলো সিমিলার আছে। ওমেগা সিমিলার মানে কি? ওমেগা সমান আমরা জানি 2π ডিভাইডেড বাই টি। তার মানে পর্যায়কালগুলো সিমিলার আছে। পর্যায়কালগুলো সেম আছে মানে কি, এটা যখন 0 হচ্ছে এটাও তখনই 0 হচ্ছে, এটা যখন সর্বোচ্চ এটাও তখন সর্বোচ্চ, এটা আবার যখন 0 নেক্সট টাইম এটাও তখন আবার 0। তার মানে হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। ফেজ কথাটা এর আগেও আমি ব্যবহার করেছি, তোদের হয়তো মনে নেই কোথায় ব্যবহার করেছি, মনে আছে? ফেজ মানে হচ্ছে দশা। ফেজটাকে বাংলায় বলে দশা। কোথায় ব্যবহার করেছি ফেজ কথাটা? আগে 11-এ। ফেজ কথাটা আমরা 11-এ ব্যবহার করেছি সিম্পল হারমোনিক মোশনে, একটা অসিলেটরি বডির ক্ষেত্রে বা সাউন্ডের ক্ষেত্রেও, শব্দ তরঙ্গের ক্ষেত্রে। ফেজ মানে দশা। এমনি বাংলাতে বলে না দশাটা খারাপ, দশাটা ভালো। অ্যাকচুয়ালি দশা ইজ ওয়ান কাইন্ড অফ কন্ডিশন। দশার সব থেকে ভালো নিয়ারেস্ট মিনিং হচ্ছে, নিয়ারেস্ট মানে শব্দ হচ্ছে কন্ডিশন। কন্ডিশনের বাংলা হচ্ছে অবস্থা। এটাই হচ্ছে সব থেকে ভালো বাংলা। মানে এর অবস্থাটা যা, এরও অবস্থাটা একই সময়ে তাই। 2 বছর পরে এরও অবস্থা যা, এরও অবস্থা তাই। মানে তোমাদের বন্ধুদের মধ্যে 11 পাস করে গেলি, 12 পাস করে গেলি, দুজনের একই অবস্থায় দাঁড়িয়ে আছিস, তাহলে দশা একই দুজনের। ঠিক আছে, সেই রকম বন্ধু যদি হয় তাহলে ভালো। তাহলে এটা হচ্ছে কন্ডিশন। তাই এটারও যা অবস্থা এটারও তাই অবস্থা, এটারও যা দশা এটারও তাই দশা। কারণ কি, এটা স্টার্ট করেছে একই সময়ে t = 0-তে, আবার 0 হচ্ছে একই সময় পরে, আবার ম্যাক্সিমাম হচ্ছে একই সময় পর, বিপরীত দিকে ম্যাক্সিমাম হচ্ছে একই সময় পর, নেক্সট টাইম 0 হচ্ছে একই সময় পর। সো দেয়ার ইজ নো অবস্থার পার্থক্য, দেয়ার ইজ নো ডিফারেন্ট কন্ডিশন, দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স। মানে এটারও দশা যা, এটারও ফেজ যা, এটারও ফেজ তাই, কোনো ফেজ ডিফারেন্স নেই। কিন্তু মেবি দশার তো ডিফারেন্স হতেই পারে, যেটা হয় প্র্যাকটিক্যালি, জন্য তো কন্ডিশন একই হয় না। তো যদি কন্ডিশন একই না হয়, তাহলে সেখানে দশাটাকে আমি কি দিয়ে বোঝাবো? আমি যদি এখানে E = E0 sin ওমেগা টি লিখি, তাহলে ওখানে আমাকে কি লিখতে হবে? I = I0 sin ওমেগা টি এর সাথে একটা লেন্থ থাকবে, ওমেগা টি এর সাথে একটা জিনিস যুক্ত থাকবে। এর ওমেগা টি এর সাথে কি যুক্ত করব আমি? ওমেগা টি তো একটা কোণ, ওমেগা ইনটু টি কি একটা কোণ তো, তাহলে এটার সাথে যোগ বা বিয়োগ যাই করি সেটা তো একটা কোণকেই করতে হবে। ইট মে বি থিটা, ইট মে বি ফাই, ইট মে বি আলফা, ইট মে বি যে কোনো কিছু একটা, বিটা, যা হোক কিছু, এটা তো আলটিমেটলি একটা কোণ। তাহলে ওমেগা টি এর সাথে এই যে জিনিসটা যুক্ত হলো, তুই দেখ এখানে ওমেগা টি আর ওখানে ওমেগা টি এর সাথে একটা জিনিস যুক্ত হয়ে গেছে, তাহলে এইটার এটার মধ্যে এখন পার্থক্য তৈরি করেছে কে? পার্থক্য তৈরি করেছে এই জিনিসটি। দিস ইজ কল্ড, এটাকে বলছি আমি কি, ফেজ ডিফারেন্স। তার মানে হচ্ছে দশা পার্থক্য।
দশা পার্থক্য তাহলে কি? দশা পার্থক্য হচ্ছে ফাই। এই যতটুকু বলছি আমি ততটুকু পর্যন্ত মনে রাখবি, তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে? ডিটেল পর্যন্ত আরো অনেক কিছু আছে। অবস্থা মানে তো অনেক কিছু, তোর আর আমার মধ্যে অবস্থাগত পার্থক্য তুই বলে শেষ করতে পারবি না, সমস্ত কিছুই পার্থক্য। কোন পার্থক্যটা যেটা ধরবি সেটাই পার্থক্য। তা আমি বলছি এখানে কন্ডিশনালি ডিফারেন্স। কন্ডিশনালি ডিফারেন্স মানে কি? শুধুমাত্র কি অ্যাঙ্গেল? যখন একটা অসিলেটরি বডি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বলেছিলাম যে ফেজ ডিফারেন্স মে বি ডেসক্রাইব বাই দ্য পজিশন, মে বি ডেসক্রাইব বাই দ্য মোমেন্টাম, মে বি ডেসক্রাইব বাই দ্য ভেলোসিটি, মে বি ডেসক্রাইব বাই দ্য এনার্জি, অনেক কিছু দিয়ে ডিফারেন্স বোঝানো যায়। কিন্তু আমরা এখানে অবস্থানগত পার্থক্যটাকেই বোঝাবো এবং অবস্থানগত পার্থক্যটাকে একটা অ্যাঙ্গেল দিয়েই বোঝাবো। এটা হলে আমার কাজ চলে যাবে, যতটা পর্যন্ত আমার প্রয়োজন, এখনো পর্যন্ত যতটা প্রয়োজন, 12 পর্যন্ত যতটা প্রয়োজন ততটা ফুলফিল হয়ে যাবে। পরবর্তী সময়ে দশাটা অনেক বড় ফ্যাক্টর। দশা মানে অনেক বড় জিনিস, বুঝতেই পারছিস? দশা মানে তো অনেক বড় জিনিস। যদি আমি কন্ডিশন বলতে চাই তাহলে তো কন্ডিশন মানে অনেক গল্প বলা উচিত, তাই না? যাই হোক, তো এইটুকু আপাতত মনে রাখবে যে এখানে দশা বলতে এই সাইন বা কসের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করছে, আর এখানেও ওই সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করছে। এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স। এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যদি ডিফারেন্স হয় দেন দেয়ার ইজ এ মেবি এ সার্টেন ফেজ ডিফারেন্স। বোঝা গেছে তো? নেক্সট হচ্ছে যে এই দুটো ইকুয়েশন মানে এই দুটো যে সমীকরণগুলোকে আমি ড্র করেছি, এই সমীকরণগুলোকে গ্রাফিক্যালি বোঝানোর জন্য লেখচিত্রের সাহায্যে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনুন, গ্রাফিক্যালি বোঝানোর জন্য এই E0 sin omega t, I0 sin omega t, or maybe cos omega t, or maybe sin omega t, প্লাস মাইনাস ফাই, যা হোক কিছু, এই সমস্ত জিনিসটাকে একটা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করার জন্য একটা ডায়াগ্রাম ইউজ করা হয়, একটা চিত্র ব্যবহার করা হয়। সেই ডায়াগ্রামটার একটা নাম আছে বিশেষ, সেই নামটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। খুব ইম্পর্টেন্ট, ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রামের বাংলা হচ্ছে দশাচিত্র। ফেজ মানে ফেজ থেকে ফেজর এসছে। ফেজর ডায়াগ্রাম মানে হচ্ছে ঘূর্ণি চিত্র না দশাচিত্র বলে, দশাচিত্র। তো ফেজর ডায়াগ্রাম, তো কি রকম ভাবে ফেজর ডায়াগ্রামটা ড্র করতে হয় মন দিয়ে শুনুন। প্রথমত দুটো প্রসেস আমি ফেজর ডায়াগ্রাম ড্র করা শেখাবো। যে ড্রয়িংটা থেকে তুই প্রথমত কনক্লুশন করতে পারবি যে এই তড়িৎচালক বল, প্রবাহ মাত্রা, এদের মধ্যে এদের কোনো ফেজ ডিফারেন্স আছে না নেই, কোনো দশা পার্থক্য আছে না নেই, এটা বুঝতে পারবি ছবিটা দেখে। আর বুঝতে পারবি কি এই E0 আর I0 ভ্যালু কত বলতে E0 আর I0 এর ভ্যালুটার মধ্যে ডিফারেন্স কি আছে। E0 আর I0 কি সেম? E0 কি I0 থেকে বেশি না E0 কি I0 থেকে কম? এগুলো সম্বন্ধেও একটা ধারণা পাওয়া যাবে। তো ফার্স্ট আমরা মানে যেটা আলোচনা করছি সেটা হাউ ক্যান ইউ ড্র দিস ফেজর ডায়াগ্রাম। ভালো করে শুনে বুঝতে পারবি। ড্র দ্য ফেজর ডায়াগ্রামের নিয়ম হচ্ছে কি, একটা হরাইজন্টাল লাইন ধরে নিবি, একটা আনুভূমিক রেখা আমি ধরে নেব, ঠিক আছে? আনুভূমিক রেখার ডান দিকটাই এই রাইট হ্যান্ড সাইডটা বরাবর, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, জেনারেলি এটাই তো পজিটিভ এক্স অ্যাক্সিস হয়, তাই তো? এরপরে তুই দেখ এখানে E = E0 sin omega t এর দিকে ভালো করে তাকা। E = E0 sin omega t, এটা E0 sin omega t। ওমেগা টি কি? ওমেগা টি একটা নির্দিষ্ট কোণ, কারণ ওমেগা সমান থিটা বাই টি, থিটা সমান ওমেগা ইন্টু টি। তাহলে ওমেগা ইন্টু টি কৌণিক বেগ ইন্টু সময়, যেটাকে আমরা কৌণিক বেগ বলি সেটাকে কিন্তু কৌণিক কম্পাঙ্ক বলি। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন কৌণিক বেগ এন্ড কৌণিক কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কি হচ্ছে যে এই ওমেগা ইন্টু টি, এটা তো থিটাকে নির্দেশ করছে। তো এই যে থিটাটা, সেই থিটাটা আমি হরাইজন্টাল লাইনের সাপেক্ষে আমি এইরকম ভাবে এই থিটাটাকে ধরে নেব। এটা হচ্ছে ভ্যালু অফ থিটা, মানে ভ্যালু অফ থিটা মানে ভ্যালু অফ ওমেগা ইন্টু টি। সব সময়তেই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, মানে এইদিকে আমি ডিরেকশনটা ধরব। বোঝা গেছে তো? তাহলে এইটা কি হলো, এই অ্যারো সাইনটা হচ্ছে E0 sin omega t, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি। এই যে অ্যারো সাইনটা রিপ্রেজেন্ট করছি এইখান থেকে কতটা, এই দৈর্ঘ্যটা E0 কে রিপ্রেজেন্ট করছে। এই দৈর্ঘ্যটা বোঝাচ্ছে E0 এর মানকে। বোঝা গেছে তো?
এরপরে দেখ i ইকুয়াল টু i0 sin ওমেগা t প্লাস ফাই করব, তাহলে প্লাস ফাই করলে আমি কোন দিকে ছবিটা করব? প্লাস ফাই মানে ওমেগা টি তো অলরেডি গেছে, আর একটুকু বেশি হবে। এরপর আমি অ্যারো সাইনটা কোথায় দেবো? অ্যারো সাইনটা কোথায় দেবো স্যার? অ্যারো সাইনটা কোথায় দেবো? অ্যারো সাইনটা ডিপেন্ড করবে যে আমি এখানে i0 প্রথমত এটাকে তো আমি ফাই ধরে নেব, ফাই ধরে নেব, এবং এই সমীকরণটা তো হয়ে গেল i0 sin ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা যদি মাইনাস ফাই হতো তাহলে কি হতো? এইদিকে করতাম, ঠিক আছে, প্লাস ফাই মানে ওইদিকে করলাম। এরপরে এই যে অ্যারো সাইনটা কোথায় দেবো? অ্যারো সাইনটা ডিপেন্ড করছে যে i0 এর মানটা কি e0 থেকে বেশি, তাহলে অ্যারো সাইনটা এইখান থেকে এই দৈর্ঘ্যটা যায়, এখান থেকে এই দৈর্ঘ্যটা তার থেকে বেশি দূরে অ্যারো সাইনটা দেবো। আর i0 এর মানটা যদি e0 থেকে কম হয় তাহলে অ্যারো সাইনটা একটু সামনে দেবো, একটু কম জায়গায় দেবো। তাহলে আমি এই ছবিটা দেখে ফার্স্ট কি কনক্লুশন করতে পারবো? ফার্স্ট কনক্লুশন হচ্ছে যে এই ই আর আই এর মধ্যে কি কোনো ফেজ ডিফারেন্স আছে? এখানে ফেজ ডিফারেন্স আছে, দেখতে পাচ্ছি ছবিটা দেখে 5 ফেজ ডিফারেন্স। আর কি e0 আর i0 মানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? সেটাও দেখতে পাচ্ছি যে এখান থেকে এই দৈর্ঘ্যটা কত, এখান থেকে এই দৈর্ঘ্যটা কত। এটা ছবিটা দেখে আমি বুঝতে পারবো, একটা ছবি দেখেই আমি বুঝতে পারবো। বুঝতে পেরেছিস তো? মনে কর একটা ছবি, সাপোজ ধর এরকম ভাবে কোন একটা ইকুয়েশন, মানে কোন একটা কিছু দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এরকম হচ্ছে i ইকুয়াল টু i0 sin কিছু একটা, বা i কোনো কিছু ধরো, i শুধু i আছে, ঠিক আছে, এটা হচ্ছে i কে নির্দেশ করছে। আর তুই ধরেলে যে মনে কর এটা ই কে নির্দেশ করছে, ঠিক আছে, এবারে তোকে অপশনস দিতে আর কিছু নেই, শুধু এই ছবিটাই আছে। This is a phasor diagram of a alternating circuit of EMF and a current flowing through the circuit. এরকম দেওয়া আছে। এবারে তোকে অপশনস দিচ্ছি। এক নাম্বার অপশন হচ্ছে যে আই এর ফেজ ডিফারেন্স বেশি দেনি, ফেজ ডিফারেন্স লাইক ফেজ অফ আই ইজ গ্রেটার দেন ফেজ অফ ই। 2 নাম্বার অপশন হচ্ছে যে ফেজ অফ আই ইজ লেস দেন ফেজ অফ, আরো ভালো ডিসক্রাইব করে ফেলো, আমি ছোট করে লিখে দিচ্ছি। 3 নাম্বার অপশন হচ্ছে ফেজ অফ আই ইজ ইকুয়াল টু ই। 4 নম্বরে নান অফ দিস, ঠিক আছে। বা এটার সাথে আরেকটা গুঞ্জে দিল যে এখানে শীর্ষ মান, দ্যাট ইজ দ্য পিক ভ্যালু, i0 ইজ গ্রেটার দেন e0, এখানে হচ্ছে i0 ইজ লেস দেন e0, এখানে হচ্ছে i0 ইজ ইকুয়াল টু e0। ডি অপশন হচ্ছে none of this or it cannot be determined। তো কোনটা অপশন? প্রথমত এখানে আইটা কি এর থেকে ফেজ বেশি আছে না আইটার এর থেকে ফেজ কম আছে? ভালো করে ভেবে দেখ। এই দিকের থেকে এই দিকে গেলে হচ্ছে ই, এটা পজিটিভ দিক, আর এই দিকে গেলে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, তাই তো? তাহলে আইটা এর রেসপেক্টে বেশি ফেজে আছে না কম ফেজে আছে? যদি আমি এইটাকে ই ধরি, এর থেকে কোন দিকে যাচ্ছি? নেগেটিভ দিকে যাচ্ছি না পজিটিভ দিকে যাচ্ছি? পজিটিভ দিকে যাচ্ছি। তাহলে আইটা হচ্ছে ফেজ লিড করে আছে, এটাকে লিড বলে আর ওটাকে ল্যাগ বলে। যদি এগিয়ে থাকে তাহলে সেটাকে লিড বলে, আর যদি পিছিয়ে থাকে তাহলে সেটাকে ল্যাগ বলে, ঠিক আছে, ল্যাগ করে আছে। তো এটা লিড করে আছে, আইটা তো লিড করে আছে এর সাপেক্ষে। যদি এটাকে ই ধরিস, আইটা কোন দিকে? প্রথমে জিরোতে আসলি, তারপর উপরের দিকে গেলি, নেগেটিভ থেকে জিরোর দিকে যাচ্ছিস, মানে বাড়ছিস না কমছিস? -10 এর পর -9 আসলি, -8 আসলি, -6 আসলি, -4 আসলি, 0 আসলি, বাড়লি না কমলি? বাড়লে, তাই তো? তাহলে বেড়ে 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 0 আসলে 0 থেকে আরো পজিটিভ দিকে গেলে, তাই না? তাহলে এখানে আইটা লিড করে আছে, আইটা লিড করে আছে, এর থেকে আইটা কি করে আছে? লিড করে আছে। তাহলে ফেজ অফ আই ইজ গ্রেটার দেন ফেজ অফ, যদিও এরকম ভাবে থাকবে, লেখাই থাকবে দ্য ফেজ অফ আই ইজ লিড দেন। অ্যাক্সিস থেকে পুরোটা ঘোরার গল্প নাই, তুমি এই দিক থেকে ঘুরে এখানে পৌঁছো নাই, এই দিক থেকে ঘুরে এখানে, এটা সাপেক্ষে এখানে যদি তুই ধরিস তাহলে তো সেটা হবে, কিন্তু সেখানে গ্রেটার দেন 90 যখন হয়ে যাবে না, গ্রেটার দেন 180, তখন ওটা আলটিমেটলি নেগেটিভই হয়ে যাবে। মানে তুই কোয়াড্রেন্টে যদি তখন ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে, ওটা আলটিমেটলি ফোর্থ কোয়াড্রেন্টে আসছে, ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, আলটিমেটলি নেগেটিভই আসবে, ঠিক আছে?
তাই আইটা কি করে আছে, আইটা লিড করে আছে, আইটা কি করে আছে, আইটা লিড করে আছে এর থেকে। আর যদি অ্যারো সাইনটা আমি যা এখানে অ্যারো সাইন দিয়েছি, তো এখানে i0 মানটা বেশি, i0 মানটা বেশি e0 থেকে, তাহলে i0 ইজ গ্রেটার দেন e0। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? এরকম ভাবে মেবি এটা হচ্ছে ফেজর ডায়াগ্রামের বেসিক কনসেপ্ট। কোনো ডাউট নেই তো? ক্লিয়ার? বুঝতে পেরেছিস তো? আরেকটা ফেজর ডায়াগ্রামের ড্রয়িং হচ্ছে, তুই এই যে e0 sin ওমেগা টি না, তুই এইরকম করে e0 sin ওমেগা টি যে কোনো একটা হরাইজন্টাল লাইনকে ধরে নিতে পারিস। আমি ধরছি এটাই হচ্ছে ই মানে কত, e0 sin ওমেগা টি। তাহলে আইটা কোন দিকে হবে? আইটা হচ্ছে i0 sin ওমেগা টি প্লাস ফাই। তার মানে আই এর ভ্যালুটা কোন দিকে হবে? আই এর ভ্যালুটা হবে এরকম করে, i is equal to i0 sin ওমেগা টি প্লাস ফাই। That is the value of phi. That is the value of phi. বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে i is equal to i0 sin omega t plus phi, আর এটা একটা one kind of phasor diagram। এটাও ফেজর ডায়াগ্রাম বলতে পারি। আমার জাস্ট ফেজর ডায়াগ্রাম মানে এমন একটা ডায়াগ্রাম যে ডায়াগ্রাম দিয়ে আমি i0 আর e0 কে রিপ্রেজেন্ট করতে পারবো একটা ছবির সাহায্যে, একটা পিকচারের সাহায্যে। বোঝা গেছে তো? বুঝতে পেরেছিস? এটা ভাষায় লেখার দরকার আছে? এটা কিন্তু পড়বে না, পড়ারই জায়গা নেই। হোয়াট ইজ ফেজর ডায়াগ্রাম পড়বে কোথায়? এমসিকিউ কোশ্চেন। কিন্তু তোকে এটা বুঝতে হবে ফেজর ডায়াগ্রামটা কি। এটা ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? লেখানোর দরকার আছে? লিখ 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 লিখ। একটি পরিবর্তিত তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার একটি স্পিডে লিখবে, কিন্তু একটি পরিবর্তিত তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার, পজ করে দেব ভিডিওটা। তাহলে এটা ফেজর ডায়াগ্রামের কনসেপ্ট গেল। ফেজর ডায়াগ্রাম ওরকম ভাবে ড্র করা যায়, যেটা বললাম ওরকম লিখবি। এরপর হচ্ছে যে সার্কিট, অল্টারনেটিং সার্কিট। দেখ, অল্টারনেটিং সার্কিটের মেইনলি তিনটে এলিমেন্ট। যেমন যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের এলিমেন্ট বলতে একটা ইলেকট্রিক্যাল কারেন্টের উপরে এফেক্ট তৈরি করে, একটা ইলেকট্রিক্যাল কারেন্টের উপরে প্রভাব তৈরি করতে পারে রেজিস্ট্যান্স। কারণ কি, রোধ প্রবাহ মাত্রাকে বাধা দেয়। রোধ যদি বেশি হয় প্রবাহ মাত্রা বেশি বাধা পাবে, রোধ যদি কম হয় প্রবাহ মাত্রা কম বাধা পাবে। রোধ যদি বেশি হয় তাহলে বেশি হিট প্রডিউস করবে, রোধ যদি কম হয় তাপ কম হবে। মানে প্রবাহ মাত্রার উপর ডিরেক্টলি এফেক্ট করে রেজিস্ট্যান্সটা। ঠিক সিমিলারলি অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের সাথে সাথে আরো দুটো এলিমেন্ট আছে। রেজিস্ট্যান্স তো একটা এলিমেন্ট, আর তো আছেই, আর এর সাথে সাথে আরো দুটো এলিমেন্ট অল্টারনেটিং কারেন্টের প্রবাহ মাত্রার উপরে, অল্টারনেটিং কারেন্টের পরিবর্তিত প্রবাহ মাত্রার উপরে, অল্টারনেটিং কারেন্টের প্রবাহের উপরে এফেক্ট তৈরি করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে। বেশি বাধা সৃষ্টি করতে পারে, কম বাধা সৃষ্টি করতে পারে, সেটা নেচার অফ দ্য এলিমেন্টের উপর ডিপেন্ড করবে, কিন্তু ওর উপর প্রভাব তৈরি করতে পারবে। তাই অল্টারনেটিং সার্কিটের ক্ষেত্রে তিনটে এলিমেন্ট আছে। যেমন ওখানে শুধুমাত্র আমরা কারেন্ট বলতে রেজিস্ট্যান্সকে বুঝতাম, রেজিস্ট্যান্সে শুধুমাত্র বাধা তৈরি করে, সেরকম এখানে তিনটে এলিমেন্ট পরিবর্তিত প্রবাহ মাত্রার উপরে প্রভাব তৈরি করতে পারে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ক্যাপাসিটর, আর একটা হচ্ছে ইন্ডাক্টর। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, রোধ, এটা হচ্ছে ধারক ক্যাপাসিটর, আর এটা হচ্ছে ইন্ডাক্টর, এল দিয়ে বোঝানো হয়। তো রেজিস্ট্যান্স তো গল্প পড়ছিল, যে রেজিস্ট্যান্স বাধা সৃষ্টি করে ছোট থেকে পড়ে আসছে। ক্যাপাসিটর কিভাবে বাধা সৃষ্টি করে বা ক্যাপাসিটর কিভাবে প্রভাব তৈরি করে, ঠিক ক্যাপাসিটরের কথাটা ভাব। ক্যাপাসিটর মানে কি? টু প্লেটস আর সেপারেটেড বাই ডিস্টেন্স, তাই তো? দুটো পরিবাহী প্লেট সেপারেটেড বাই ডিস্টেন্স। দুটো পরিবাহী প্লেটের কথা ভাবতো, একটু ইমাজিন করতো। দুটো পরিবাহী প্লেট, মনে করো এটা একটা প্লেট, ঠিক আছে, আর এটা একটা প্লেট সেপারেটেড বাই ডিস্টেন্স। এখান থেকে একটা ব্যাটারি তার যুক্ত করা আছে, এখান থেকে একটা ব্যাটারি তার, যে কোনো তার, নট অনলি ব্যাটারি, যে কোনো কিছু একটা পরিবাহী। এই দিক দিয়ে একটা তার, এই দিক দিয়ে তার বের করে আছে, বের করার পরে এখানে সার্কিট আছে, বর্তনী আছে, বাট এইখানে দুটো প্লেট সেপারেটেড বাই ডিস্টেন্স। তাহলে এই দুটো প্লেটের মাঝে যদি কিছু না থাকে, প্রবাহ মাত্রা কি করে যাবে? ঝাঁপিয়ে যাবে কি? মানে দুটোর মধ্যে কোনো কানেকশন নেই। ইন বিটুইন দেম
মে এয়ার অর কি আছে নন কন্ডাক্টর, হয় এয়ার আছে নয় কি আছে ডাইইলেকট্রিক আছে। ডাইইলেকট্রিক পরাবৈদ্যুতিক, পরাবৈদ্যুতিক মানে নন কন্ডাক্টর। প্লাস্টিক আছে, কাঁচ থাকতে পারে, অন্য কোনো ফাইবার থাকতে পারে, ওয়াক্স থাকতে পারে, যা হোক কিছু থাকতে পারে, বাট নন কন্ডাক্টর, যে তড়িৎ পরিবাহিতে অংশগ্রহণ করে না। তাহলে প্রবাহমাত্রা যাচ্ছে কি করে? এই প্রবাহমাত্রা যাচ্ছে কি করে? প্রবাহমাত্রা যাওয়ার কারণটা হচ্ছে, এই কারণটা আমরা এখানে আলোচনা করব কিছুটা, কিন্তু এটার অনেক ডিটেল আলোচনা পরবর্তী জায়গাতে আছে। অত পর্যন্ত আপাতত একটুকু জিনিস শুধুমাত্র জেনে রাখ, সেটা হচ্ছে যখনই এখানে পরিবর্তিত প্রবাহমাত্রা আমরা যুক্ত করি, তখনই এই প্লেটটা যদি মনে কর পজিটিভ আধানে আহিত হয় বা পজিটিভ বিভবে আহিত হয়, এই প্লেটটা যদি নেগেটিভ বিভবে আহিত হয়, এই পজিটিভ আর নেগেটিভ বিভবের পরিমাণটা কন্টিনিউয়াসলি পরিবর্তিত হয়। পজিটিভ নেগেটিভ বিভবের পরিমাণটা কন্টিনিউয়াসলি পরিবর্তিত হয়, মানে কি পজিটিভ বিভবটা আস্তে আস্তে জিরো হয়ে যায়, আবার এটা নেগেটিভ প্লেট হয়ে যায়, আবার এটা, কারণ ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, অল্টারনেটিভ কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। এবং কত র্যাপিডলি ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আমি বলছিলাম ইন্ডিয়াতে যে অল্টারনেটিভ কারেন্টটা প্রবাহিত হয় তার ফ্রিকোয়েন্সি 50 হার্জ। 50 হার্জ মানে 100 বার জিরো হচ্ছে, 100 বার ম্যাক্সিমাম হচ্ছে 5 সেকেন্ডে। তাহলে কত র্যাপিডলি ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে যত এত কুইকলি যদি ডিরেকশন চেঞ্জ হয়, তাহলে এই দুটো প্লেটের মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে। তুই ভাবে, এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, সেপারেটেড বাই ডিস্টেন্স, তাহলে এই দুটোর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে না? এবং সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কন্টিনিউয়াসলি টাইমের রেসপেক্টে পরিবর্তন হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে তড়িৎ বলরেখার মানও, তড়িৎ বলরেখার সংখ্যা বা তড়িৎ বলরেখার ঘনত্ব কন্টিনিউয়াসলি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। মানে এটার মধ্যে আমি পাচ্ছি কি, একটা রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে? যে কতগুলো তড়িৎ বলরেখা পাস করছে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে। তাহলে এই তড়িৎ বলরেখার সংখ্যাটাও তো পরিবর্তন হচ্ছে, তড়িৎ ক্ষেত্র বা বললের মানের পরিবর্তন হচ্ছে, সংখ্যার পরিবর্তন হবে না? তাহলে তড়িৎ ফ্লাক্সের যখনই পরিবর্তন হয় না, তখনই সেখানে একটা প্রবাহ মাত্রা সৃষ্টি করে। অ্যান্ড দ্যাট প্রবাহ মাত্রা, দ্যাট কারেন্ট ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটাকে সরণ প্রবাহ বলে। ঠিক আছে? দ্য ডিটেল ডিসকাশন অফ সরণ প্রবাহ, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, উই ডিসকাস লেটার, আমি পরে আসছি। তো আপাতত এটা জেনে রাখ যে এই দুটো প্লেটের বিভবের পরিবর্তন সাথে সাথে এখানে প্রবাহ মাত্রার পরিবর্তন, মানে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন হয়, এবং তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের সাথে সাথে প্রবাহ মাত্রাও তৈরি হয়। ঠিক আছে? তার মানে কি, এই দুটো প্লেটের সেপারেশন, তুই ভাব এই দুটো প্লেটের সেপারেশন বেশি, সি এর ভ্যালু কত? এ এপসাইলন বাই ডি। তাহলে ডিটা যখনই বেশি হয়ে গেল, সি এর মান পরিবর্তন হয়ে গেল। সি এর মান যখনই পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু তড়িৎ ফ্লাক্সেরও পরিবর্তন হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যেরও পরিবর্তন হবে। কারণ ই সমান কি ভি ডিভাইডেড বাই ডি, ডিভি বাই ডিএক্স। তো ডিভি মানে কি ভি, ডিএক্স মানে হচ্ছে ডি। মনে আছে যেগুলো বলছি একটু একটু পড়েছিলি ছোটবেলায়? তাহলে এখানে যত যত সেপারেশনটা বাড়বে বা কমবে, তত সি এর মান পরিবর্তন হবে। সি এর মান যত পরিবর্তন হবে, তত কি হবে? ক্ষেত্র প্রাবল্যে পরিবর্তন হবে। ক্ষেত্র প্রাবল্যে যত পরিবর্তন হবে, তত প্রবাহ মাত্রারও কিন্তু। তাহলে এই এলিমেন্টটা প্রবাহ মাত্রার সাথে কিভাবে সম্পর্কযুক্ত বোঝা গেছে তো। আর ইন্ডাক্টরের গল্প তো একটু কিছুক্ষণ আগেই করেছি। ইন্ডাক্টরের গল্প তো আমরা ওই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনই করেছি, যে এই কুণ্ডলীর মধ্যে যখনই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তখনই চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের জন্য ফ্যারাডের সূত্র অনুযায়ী ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি তৈরি হবে। যেমন সেই ইটাকে আমরা ব্যাক ইএমএফ বা বিপরীত তড়িৎচালক বল তৈরি বলছিলাম। সেই বিপরীত তড়িৎচালক বলটা এখানে প্রবাহ মাত্রার পরিবর্তনকে বাধা দিচ্ছিল, তাই না? তাহলে এল তো একটা মানে ডাইরেক্টলি আমার এল প্রবাহ মাত্রার উপর এফেক্ট তৈরি করছে, সিও এফেক্ট করছে, আর তো করে যাচ্ছি, ছোট থেকে শুনে আসছি আর এর গল্প। তাহলে এই তিনটে এলিমেন্ট রেজিস্ট্যান্স মানে আমাদের অল্টারনেটিং সার্কিটের ক্ষেত্রে আছে। এবার একটা একটা করে আলোচনা করব। প্রথমে আর এর গল্প দেখ। আর এর গল্পটা অতি সহজ, যেহেতু একটা অল্টারনেটিং সোর্সকে আমরা এরকমভাবে ড্র করব, এটাও আমি আগে বলেছি। এই ঢেউ খেলানো মানে এটার মান হচ্ছে পরিবর্তন হচ্ছে, এটার মান পরিবর্তন হচ্ছে। তাহলে এটার করসপন্ডিং আই কত? ই ডিভাইডেড বাই আর। ই ডিভাইডেড বাই আর মানে কত? ই জিরো ডিভাইডেড বাই আর সাইন অফ ওমেগা টি। তাহলে আই এর মান কত হলো? আই জিরো সাইন অফ ওমেগা টি। তাহলে ই ইজ ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি এবং আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি।
তাহলে E ইজিক্যাল টু E0 সাইন ওমেগা টি এবং I ইজিক্যাল টু I0 সাইন ওমেগা টি, এটা যদি ফেজর ডায়াগ্রাম করি, ফেজর ডায়াগ্রামটা কিরকম হবে ছবিটা? এই দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আছে কি? নেই তো। তাহলে ফেজর ডায়াগ্রামটা কিরকম হবে বলো? এরকম একটা রেখা টানলো, এই রেখার সাপেক্ষে যদি মনে করে এটাকে আমি E0 সাইন ওমেগা টি লিখি, এটাকে যদি আমি E0 সাইন, তাহলে আমাকে I0 সাইন ওমেগা টিটা কোথায় লিখবো? ওই একই রেখার উপরে। অ্যারো সাইনটা মেবি একটু উপরে দেবো বা নিচে দেবো, জেনারেলি একটু উপরেই দেবো, কারণ আইটা বেশি হবে, তাই তো? আইটা বেশি কম সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে I ইজিক্যাল টু I0 সাইন অফ ওমেগা টি। তাহলে এটা হচ্ছে E0 সাইন ওমেগা টি, ওটা হচ্ছে, আর এখানের মধ্যে এই ফেজটা কত? ফেজটা হচ্ছে কত? ফেজটা হচ্ছে ওমেগা ইন্টু, ঠিক আছে? তো এটা হচ্ছে আর এর, আরটা নিয়ে খুব একটা বেশি ঝামেলার নাই, কারণ ইটার ক্ষেত্রে মানে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে এই আই আর আমাদের কিসের মধ্যে, আই আর ই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, কোনো দশা পার্থক্য নেই। কোনো দশা পার্থক্য যদি না থাকে তাহলে সোজা সাপটা গল্প, ঠিক আছে? কিন্তু এই সি আর এল এর ক্ষেত্রে ফেজ ডিফারেন্স থাকবে। সি আর এল এর ক্ষেত্রে দুটোতেই π/2 ফেজ ডিফারেন্স থাকবে। দেখ কিরকম হবে গল্পটা। সি এর ক্ষেত্রে প্রথমেই দেখ, সিটা যেহেতু প্রথমে লেখা আছে আমার এখানে সিকোয়েন্সে, তো এটা একটা অল্টারনেটিং সার্কিট। এখানে কিউ সমান, এখানে ই ইজিক্যাল টু E0 সাইন ওমেগা টি হয় তো? আচ্ছা, তাহলে কিউ সমান আমরা কি লিখি? সিভি। তাহলে সি এর জায়গায় সি লিখলাম, ভি এর জায়গায় কি লিখবো? সি এর জায়গায় তো সি লিখলাম, ভি এর জায়গায় ভিটাই তো তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে কি লিখবো বলো? E0 সাইন অফ ওমেগা টি। তাহলে কিউ ইজ ফাংশন অফ টি। সি আর E0 কনস্ট্যান্ট, সি আর E0 কনস্ট্যান্ট, বাট সি আর E0 কনস্ট্যান্ট, কিন্তু এটা তো ওমেগা টি। তাহলে এখানে কিউ ইজ ফাংশন অফ টি। তাহলে এখানে কারেন্ট জেনারেট হবে, I সমান কি লিখবো? ডিকিউ বাই ডিটি। আচ্ছা, সি ইন্টু E0 তো হলো, সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি লিখবো? আর ওমেগা হবে না, cos ওমেগা টি ইন্টু ওমেগা। তাহলে একটা ওমেগাটাকে বাইরে বের করে দিলাম। তাহলে কি হলো? I ইজিক্যাল টু E0 ডিভাইডেড বাই 1 বাই ওমেগা সি সাইন অফ, দেখ এখানে cos ওমেগা টিটাকে আমি কি লিখতে পারি? সাইন ওমেগা টি প্লাস π/2 লিখতে পারি, ওমেগা টি প্লাস π/2 লিখতে পারি। সাইন 90 প্লাস থিটা মানে কি? সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাই তো? তাহলে ইন প্লেস অফ cos ওমেগা টি উই মে রাইট সাইন 90 প্লাস π/2। স্যার 90 প্লাস π/2 কেন করতে গেলেন? তার কারণটা কি? কারণটা কি? কারণ এখানে সাইন ওমেগা টি আছে, এখানেও তো আমাকে সাইন ফর্মে নিয়ে আসতে হবে। নিচে 1 বাই ওমেগা সি কেন করলেন? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইখানে দেখ ডাইমেনশনালি এটা হচ্ছে তড়িৎচালক বল বা বিভব। তাহলে এইখানে নিচে কি হবে? নিচে রোধ, নিচে থাকবে রোধ। তাহলে এখানে I সমান এই E0 ডিভাইডেড বাই এই রোধটাকে আমি XC দিয়ে রিপ্রেজেন্ট করব। XC মানে এটা হচ্ছে ক্যাপাসিটরের রোধ, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বলে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বলে, XC দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? XC সাইন অফ ওমেগা টি প্লাস π/2। তাহলে এখানে কি লিখবো? এটাকে আমি I0 লিখে দিচ্ছি, এটা ভি মানে E0 ডিভাইডেড বাই এটা হচ্ছে আর, বিহেভ লাইক আর, দ্যাট ইজ হচ্ছে সাইন অফ ওমেগা টি প্লাস π/2। এটা হচ্ছে I এর সমীকরণ আর এটা হচ্ছে E এর সমীকরণ। দেন ইউ ক্যান ড্র দ্য ফেজর ডায়াগ্রাম অর নট? ড্র করতে পারবো। দেখতে পাচ্ছিস π/2 ফেজ ডিফারেন্স আছে, যেটা বলছিলাম রয়েছে π/2 ফেজ ডিফারেন্স। E0 আর I0 এর মানের মধ্যে ডিফারেন্স আছে। এখানে E0 আর I0 এর মান দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে E0 আর I0 এর মানটা হচ্ছে ওমেগা সি ইন্টু E0, ওমেগা সি ইন্টু। পারবি তো ড্র করতে? ফেজর ডায়াগ্রামটা নিচে দিকে ড্র করতে হবে কিন্তু, ঠিক আছে? তো এটা হলো সি এর গল্প। এল এর গল্পটা আগে দেখে নি, তারপরেই ড্র করব, ঠিক আছে? এল এর গল্পটা আগে দেখে নাও। এল এর গল্পতে কি হবে তাই করে লাগে। তাহলে ফেজর ডায়াগ্রামটা আমি কোথায় ড্র করব? আমি এই দিকে ড্র করে এটা মুছে দিচ্ছি নাকি? এটাও তো কাজের নয়, এটা মুছে দিচ্ছি। এদিকে এলটা করব। এখানে ফেজর ডায়াগ্রামটা দেখ কিরকম হবে। তাহলে এটা হচ্ছে আমার অনুভূমিক রেখা, এটার সাপেক্ষে E0 সাইন ওমেগা টি, এটা হচ্ছে E0 সাইন অফ ওমেগা টি। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে ওমেগা টি। আর এখানে I0 সাইন ওমেগা টি প্লাস
পাই বাই টু। তাহলে প্লাস পাই বাই টু মানে কি, আরো এখান থেকে পাই বাই টু এইদিকে, I0 সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু, এই ভ্যালুটা কত, পাই বাই টু। আর আরেকটা ছবি যেটা আমি বলছিলাম, ওই ছবিটা কিরকম হবে, যদি আমি এটাকে E0 সাইন ওমেগা টি ধরে নিই, তাহলে I0 সাইন ওমেগা টিটা কোন দিকে হবে, লম্ব দিকে। এটা হচ্ছে I0 সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু। বোঝা গেছে নিশ্চয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো গল্প। এবারে এলে আই, এটা সি, আর আরো কিছু সি এর গল্প আছে, পরে বলছি ওটা। এক্স সি এর ভ্যালুটা কত হবে এখানে লিখে দিই একটু ছোট করে, তারপরে আসছি আমি। এক্স সি এর ভ্যালুটা কত হবে বলতো, ক্যাপাসিটরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স 1 বাই ওমেগা সি। এবার এল এর গল্পে আই। এলটা কি রকম, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, E is equal to E0 sin of ওমেগা টি, এটা এল। তাহলে এল এর দুই প্রান্তে যে তড়িৎচালক বল, এল এর দুই প্রান্তে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হয়, সেই তড়িৎচালক বলের মানটা কত, ফ্যারাডের সূত্র অনুযায়ী, মানে সাবেসানকে সংজ্ঞা যেখানে করেছিলাম, সাবেসানকে ডেফিনেশন যেখানে করেছিলাম, মনে নাই তোদের, ওটা ছিল কি বলতো, এল ডিআই বাই ডিটি, মনে আছে, মনে নেই, মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে এখানে ই এর মানটা কার সাথে সমান হবে, এল ডিআই বাই ডিটি, আমি মড ভ্যালু নিচ্ছি। আর যদি এটা মাইনাস নিস তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলে এটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 0 হবে, মানে এটা ওই কেভিএল অ্যাপ্লাই করলো, বুঝতে পারলি। তো এখানে কত হবে তাহলে, ডিআই বিকাম এল ডিভাইডেড বাই, আচ্ছা আমি এর মানটা বসিয়ে দিই আগে তাহলে সুবিধা হবে, এল ডিআই বাই ডিটি লিখছি, আর এটা হচ্ছে E0 সাইন অফ ওমেগা টি লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে এটা কত হবে, ডিআই সমান E0 ডিভাইডেড বাই এল সাইন অফ ওমেগা টি ডিটি, ঠিক আছে। এরপর আমি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে এটা আই, এটা E0 ডিভাইডেড বাই এল ওমেগা মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কি cos ওমেগা, ঠিক আছে। এবারে স্যার ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা কোথায় গেল, থাকবে তো, যদি আমি ইনডেফিনাইট করি, আর ডেফিনাইট করলে ইট শুড বি গিভেন এ লিমিট। আমি যদি অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করি, দেন ইট শুড বি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে পরে তোমাকে এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে যখন t ইজ ইকুয়াল টু i ইজ ইকুয়াল টু, মানে t ইজ ইকুয়াল টু 0 তে i ইজ ইকুয়াল টু ভ্যালুটা 0 হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালুটা 0 হবে এখানে, ঠিক আছে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা দিয়ে ওটাকে ব্যাখ্যা করতে যাওয়াটা, ওটা আমি পরে বোঝাচ্ছি, ওইটাকে নিয়ে পরে তুমি চাপ লাও না, তুমি আপাতত এটা শুধুমাত্র মনে রাখো, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে গেল, i ইজ ইকুয়াল টু হয়ে গেল কত, E0 ডিভাইডেড বাই xl মাইনাস cos ওমেগা টি। আচ্ছা মাইনাস cos ওমেগা টি মানে কি, মাইনাস cos ওমেগা টিটাকে আমি কি লিখতে পারি, cos পাই মাইনাস পাই, cos পাই মাইনাস ওমেগা টি লেখা যাবে, কিন্তু আমাকে পাই বাই 2 এর ফর্মে এটা কিরকম লিখতে পারি, আচ্ছা কিরকম লিখতে পারি বলো, i ইজ ইকুয়াল টু I0 সাইন অফ ওমেগা টি প্লাস, সরি ওমেগা টি মাইনাস পাই বাই 2 লেখা যাবে। কেন লেখা যাবে, কারণ যদি মাইনাস ওখান থেকে আমি কমন নিই, তাহলে মাইনাস পাই বাই 2 হয়ে যাবে, মাইনাস পাই বাই 2 মাইনাস সাইন মাইনাস অফ থিটা মান হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই না। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে একটা মাইনাস হয়ে গেল, আর পাই বাই 2 মাইনাস ওমেগা টি মানে হচ্ছে cos ওমেগা টি, তাহলে এটা হলো নাই, তাহলে এটা লেখা যাবে ওমেগা টি মাইনাস পাই বাই 2, বুঝতে পারলি। আরেকবার বলছি, যদি আমি এখান থেকে নেগেটিভ কমন নিই, আমি করেই দেখা যেত বলার থেকে, i ইজ ইকুয়াল টু I0 যদি বলতো নেগেটিভ কমন নিই, তাহলে এটা কি হবে, নেগেটিভ কমন নিলে পাই বাই 2 মাইনাস ওমেগা টি হবে তো। এবারে সাইন অফ মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা মানে হচ্ছে মাইনাস I0 সাইন অফ পাই বাই 2 মাইনাস ওমেগা টি মানে কি, পাই বাই 2 মাইনাস ওমেগা টি মানে কি রে, পাই বাই 2 মাইনাস ওমেগা টি মানে হচ্ছে cos ওমেগা টি, হলো মাইনাস, বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এইখানে হলো দেখ মাইনাস, এই মাইনাসটার জন্যই এটাকে আমি এরকম ফর্মে লিখেছি। তাহলে এটা ফেজর ডায়াগ্রাম ড্র করতে পারবি, পারবি তো ফেজর ডায়াগ্রাম ড্র করতে,
পারবে কি পারবে নি? কত ফেজর ডায়াগ্রাম ড্র কর। প্রথমে সমীকরণটা লিখ। তাহলে আমি ফেজর ডায়াগ্রামটা ড্র করছি। এটা কি হবে বল? এটা যদি মনে কর আমার অ্যাক্সিসটা হয়, তাহলে এখানে E0 sin ওমেগা টি, এটা হচ্ছে আমার E0 sin ওমেগা টি, আর আমার I = I0 sin ওমেগা টি মাইনাস π/2 কোন দিকে হবে? নিচের দিকে হবে। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2, I0 sin ওমেগা টি মাইনাস π/2। বোঝা গেছে? তাহলে এটা মাইনাস π/2 আর ওটা হচ্ছে। আর যদি মনে কর এই ডায়াগ্রামটা ড্র করি কিরকম হবে? কিরকম হবে বল? কিরকম হবে? এই তো একটা এইদিকে E0 sin ওমেগা টি, আর ওটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে। এটা উপর দিকে হচ্ছিল, এটা যেহেতু মাইনাস π/2, তাহলে I0 sin ওমেগা টি মাইনাস π/2। বোঝা গেছে? কোনো ডাউট নাই তো? কনফার্ম? পরিষ্কার, ক্লিয়ার, একদম ঠিক আছে। দেখ এখানে এক্সেল এক্সসি হচ্ছে এটা। এক্সেল কোনটা? এক্সেল মানে ইন্ডাকট্যান্সের জন্য যেটা রোধ, এটাকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে। ঠিক আছে? এটা কত? ইন্ডাকট্যান্স। এটা কত? 1/L ওমেগা। কি আবার L ওমেগা? শুধুমাত্র L ওমেগা। এটা তো L ওমেগা। ঠিক আছে? তাহলে L ওমেগা। তাহলে এখানে কি হচ্ছে দেখ, এই দুটোর মধ্যে একটু কম্পারিজন করছে। এই গল্প দুটো ঠিক আছে তো? এই ডায়াগ্রামগুলো ঠিক আছে তো? বুঝতে পেরেছিস তো? একটু আলোচনা করে দিচ্ছি। এখানে তাহলে কি হচ্ছে? প্রবাহ মাত্রা বিভবের থেকে π/2 ফেজ আগিয়ে আছে না পিছিয়ে আছে? তাহলে ক্যাপাসিটরে আগিয়ে থাকে। প্রবাহ মাত্রা বিভবের থেকে π/2 ফেজ লিড করে আছে, আর বিভব প্রবাহ মাত্রার থেকে π/2 ফেজ ল্যাগ করে আছে। এটা কিন্তু কনফিউশন করার জন্য ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনটা। ঠিক আছে? যদি তোমাকে বলে প্রবাহ মাত্রা দিয়ে দিল, প্রবাহ মাত্রা তড়িৎচালক বলটা প্রবাহ মাত্রার সাপেক্ষে লিড করে আছে না ল্যাগ করে আছে? তড়িৎচালক বলটা কিন্তু পিছনে আছে, প্রবাহ মাত্রাটা আগিয়ে আছে। ঠিক আছে? সিমিলারলি এখানে উল্টো। বুঝতে পেরেছিস তো? কোনো অসুবিধা নেই। একটু ছবিটা মনে রাখার চেষ্টা করবি, সব থেকে বেটার ছবিটা মনে রাখা। এই ভাষাগুলোর থেকে ছবিটা মনে রাখা হচ্ছে সব থেকে বেটার। যদি ছবিটা মনে রাখতে পারিস, ভাষা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই দিকে যাওয়া মানে লিড, এই দিকে যাওয়া মানে ল্যাগ। ঠিক আছে? তাহলে এটার গল্প শেষ। এরপর হচ্ছে এক্সেল আর এক্সিট। বাবা লিখলি এগুলো? এবারে হচ্ছে এক্সেল আর এক্সিট গল্প একটুকু দেখে। এক্সেল আর এক্সিট গল্পটা হচ্ছে, দেখ এটাও খুব ইন্টারেস্টিং, ভালো করে শুন। এক্সি যে গল্পটা, এক্সি প্রপোর্শনাল টু ওমেগা। এক্সি প্রপোর্শনাল টু ওমেগা, তার মানে আমি বলতে পারি যে এক্সি প্রপোর্শনাল টু নিউ, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল লয়, এটা ব্যস্তানুপাত। আর এক্সেল ইজ প্রপোর্শনাল টু ওমেগা, তাহলে এক্সেল ইজ প্রপোর্শনাল টু নিউ। কোথা থেকে পেলেন? এক্সি সমান কি লিখলাম এই মাত্র? এক্সি সমান কি লিখলাম? এক্সি সমান হচ্ছে 1/ωc। এক্সেল সমান কি লিখলাম? L ওমেগা। তাহলে ওটা লেখা যায়, তাই তো? তাহলে দেখ, এটা যদি আমি লেখচিত্র অঙ্কন করি, এক্সি আর নিউ কিরকম হবে? একটা জিরো হলে একটা ইনফিনিটি, একটা ইনফিনিটি হলে একটা জিরো, সমপরাবৃত্ত। আর এটা লেখচিত্র কিরকম হবে? এক্সেল আর নিউ এর লেখচিত্র কিরকম হবে? মূলবিন্দুগামী। সেকেন্ড কনক্লুশন হচ্ছে, ইফ ডিসি, যদি ডিসি হয়, ডিসি মানে কি? ব্যাটারি। ডিসি মানে ব্যাটারি। ব্যাটারি ক্ষেত্রে ওমেগা কত হবে? ব্যাটারি ক্ষেত্রে নিউ কত হবে? ব্যাটারি ক্ষেত্রে নিউ কত হবে? আরে ব্যাটারি ক্ষেত্রে নিউ কত হবে? ব্যাটারি ক্ষেত্রে নিউ যদি 0 হয়, এক্সি কত হয়ে যাবে? এক্সি হয়ে যাবে ইনফিনিটি। এক্সেল কত হবে? এক্সেল হবে 0। তার মানে কয়েলটার কোনো কয়েলের মতো কোনো কাজই করবেন না, আর এক্সি হয়ে যাবে ইনফিনিটি। প্র্যাকটিক্যালি এটাই হওয়ার কথা। টু প্লেটস আর সেপারেটেড বাই ডিসটেন্স। যদি বিভবের কোনো তারতম্য না হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, ফাইয়ের কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে প্রবাহ মাত্রাটা কি ঝাঁপিয়ে যাবে? ডিসপ্লেসমেন্ট কারেন্টই তৈরি হবে না। আর কয়েলটাতে আমি কি বলেছি? কয়েলটাতে যখনই প্রবাহ মাত্রার পরিবর্তন হবে, তখনই একটা বিপরীত তড়িৎচালক বল সৃষ্টি হবে, যে তড়িৎচালক বলটা প্রবাহ মাত্রার পরিবর্তনের কারণকে। কিন্তু প্রবাহ মাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ইনার্সিয়ার কোনো গল্প নেই। তড়িৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ইনার্সিয়া বলা হয় এইটাকে, বলেছি আমরা, তাই না?
তাহলে এখানে এল এর কোনো ফাংশন, সেক্ষেত্রে যদি এল এর কোনো ফাংশন না থাকে তাহলে কোনো ওখানে এক্সেল এরও কোনো গল্প নেই, তার জন্য এক্সেল 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিসির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, বোঝা গেছে তো? এক্সেল এন্ড এক্সি, তাহলে এই পুরো জিনিসটা ছাপিয়ে নেবে এটা পুরোটাই। ঠিক আছে, এক্সেল এন্ড এক্সির গল্প। ঠিক আছে, বোঝা গেছে তো? কোনো অসুবিধা নেই তো? ক্লিয়ার?